আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অনুসন্ধানী পাঠ নিয়ে আলোচনা করব। আজকের পর্বটি হবে অধ্যায় 10-এর উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। আচ্ছা, এর আগের পর্বে আমরা দেখেছিলাম আমাদের এই পৃথিবীর যে বিশাল জীবজগৎ রয়েছে সেই বিশাল জীবজগতের শ্রেণীবিন্যাস কীভাবে করতে হবে, শ্রেণীবিন্যাসের করা কেন প্রয়োজন। কারণ শ্রেণীবিন্যাস যদি আমরা জানি, শ্রেণীবিন্যাস যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীকে আলাদা করতে পারবো, সুবিধা হবে আমাদের জন্য। তো এখন আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা রাজ্যের শ্রেণীবিন্যাসের ভিত্তি সম্পর্কে জানবো। তো এখন উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তিটা নিয়ে আলোচনা করব। দেখো কিভাবে হচ্ছে শ্রেণীবিন্যাসের মানে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়। উদ্ভিদের নানা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস করার চেষ্টা করা হয়েছে। যেমন আমাদের চারপাশে কিছু কিছু প্রজাতির উদ্ভিদ দেখা যায় যাদের জীবনকাল 1 বছর, আবার তাদের পাশাপাশি বহু বর্ষজীবী উদ্ভিদও দেখা যায়। তাহলে উদ্ভিদের নানা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস করার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে দেখা যায় যে আমাদের চারপাশে কিছু প্রজাতির উদ্ভিদ রয়েছে। এই কিছু প্রজাতির উদ্ভিদ দেখা যায় যাদের জীবনকাল হচ্ছে 1 বছর, ঠিক আছে, শুধুমাত্র একটা বছরই তারা হচ্ছে গিয়ে একটা বছরের মধ্যে তারা বড় হবে, তারা ফুল দিবে, ফল দিবে, তারপর মারা যেয়ে আবার হচ্ছে তাদের ফলটা তৈরি হচ্ছে সেখান থেকে আবার বংশবৃদ্ধি করতে পারবে। তো এই যে যাদের জীবনকাল এক বছর, এরকমও যেমন উদ্ভিদ রয়েছে, ঠিক একইভাবে বহু বর্ষজীবী উদ্ভিদও রয়েছে যারা অনেক বছর ধরে বেঁচে রয়েছে। অনেক উদ্ভিদ ফুল ধারণ করে, আবার অনেক উদ্ভিদ ফুলহীন। কিছু উদ্ভিদ আছে ফুল ধারণ করবে, তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। কিছু আছে ফুল ধারণ করতে পারবে না, তারা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদের আকার আকৃতিতে রয়েছে অনেক পার্থক্য। খাদ্য প্রস্তুত এবং গ্রহণেও উদ্ভিদের নানা ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এই কারণে জর্জ বেনথাম এবং স্যার জোসেফ ডাল্টন হুকার নামক দুইজন ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেছিলেন। তাহলে এই যে উদ্ভিদের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে, উদ্ভিদের মধ্যে বিভিন্ন পার্থক্য থাকার কারণে বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য দুইজন বিজ্ঞানী জর্জ বেনথাম এবং স্যার জোসেফ ডাল্টন কি করেছিলেন, তারা হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদ জগৎটার শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেছিলেন। তাদের ল্যাটিন ভাষায় রচিত এবং 3 খণ্ডে প্রকাশিত জেনেরা প্লান্টেরাম নামক বইতে প্রথম উদ্ভিদের এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রকাশিত হয়েছিল। তাহলে তারা যে বইটা রচনা করেছিলেন, বইটা খুবই বিখ্যাত একটা বই, সেই বইটার নাম হচ্ছে জেনেরা প্লান্টেরাম। এই বইতে হচ্ছে উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস, সেই প্রাথমিক শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছিল। প্রাথমিক শ্রেণীবিন্যাস সম্পর্কে এখানে তথ্য ছিল। এখানে বেনথাম এবং হুকারের প্রস্তাবিত উদ্ভিদের শ্রেণীবিন্যাস বর্ণনা করা হলো। তারা সমস্ত উদ্ভিদ জগৎকে অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ এই দুটি উপজগতে ভাগ করেন। তাহলে এই যে দুইজন বিজ্ঞানী বেনথাম এবং হুকার, তারা হচ্ছে সমস্ত উদ্ভিদের শ্রেণীবিন্যাস করেছেন এবং উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা করার সময় দেখেছিলেন যে উদ্ভিদ জগৎকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা অপুষ্পক উদ্ভিদ এবং একটা হচ্ছে কি সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, একটু আগে আমরা পড়েছি সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ কাদেরকে বলা হচ্ছে। তো এখন আমরা এই সপুষ্পক এবং অপুষ্পক নিয়ে আলাপ আলোচনা করব। অপুষ্পক উদ্ভিদ কাদেরকে বলা হচ্ছে, এটার তোমার ইংরেজি নামটা জানতে হবে। এটার নাম কি? ক্রিপ্টোগ্যামি। তো এরা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ কারা? যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তারাই হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তাহলে যে সকল উদ্ভিদে ফুল হবে না, ফুল না হলে ফল হবে না, এই সকল উদ্ভিদগুলোকেই বলা হয় অপুষ্পক উদ্ভিদ। পুষ্প মানে ফুল, বলতে না বোঝায়, নেগেটিভ অর্থে বোঝাচ্ছে, তার মানে যার হচ্ছে ফুল নাই, অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, এরা কিভাবে বংশবৃদ্ধি করে? এরা রেণু বা স্পোরের দ্বারা এদের বংশবৃদ্ধি হয়ে থাকে। রেণু বা স্পোর কি? এদের দেহ থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর তৈরি হয়, গুটি 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 কিছু তৈরি হয়, এগুলোকে সাধারণত স্পোর বলে। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে গুটি গুটি হবে, যেমন গুটি গুটি কিছু তৈরি হয়, এটাকে হচ্ছে স্পোর বলে। এবং স্পোরগুলোকে কখনোই খালি চোখে দেখা যায় না, এগুলো অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায়। এবং এরা হচ্ছে এই স্পোরগুলো তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেখান থেকে আবার নতুন করে এই অপুষ্পক উদ্ভিদগুলো তৈরি হয়। প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে অপুষ্পক উদ্ভিদকে আবার 3টা ভাগে ভাগ করা আছে। কয়টা ভাগে ভাগ করা আছে? 3টা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে সমাঙ্গ বর্গ, একটা হচ্ছে মস বর্গ, আরেকটা হচ্ছে গিয়ে ফার্ন বর্গ। সমাঙ্গ, মস এবং হচ্ছে ফার্ন বর্গ, এই 3টা হচ্ছে গিয়ে অপুষ্পক উদ্ভিদের 3টা ভাগ। ঠিক আছে, এখন আমরা এই প্রত্যেকটা ভাগ সম্পর্কে জানবো। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছক আছে। এই ছকটা মূলত পুরো উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটা সামারি এই ফ্লোচার্টে তুলে ধরা হয়েছে। সামারিটা আমরা হচ্ছে শেষে দেখব, তাহলে আমাদের দেখা যাবে কি, হ্যাঁ আমরা তো আসলে এগুলোই পড়েছিলাম, তখন আমাদের হচ্ছে বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, এখন দেখি সমাঙ্গ বর্গ বা
হ্যালোফাইটা কাদেরকে বলা হচ্ছে? যে সকল উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় ভাগ করা যায় না সেই সকল উদ্ভিদকে এই বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের কোনো পরিবহন তন্ত্র নেই। এদের হচ্ছে জননাঙ্গ সাধারণত এককোষী। সমাঙ্গবর্গ উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় হচ্ছে 1,10,000। তাহলে সমাঙ্গ বলতে বোঝায় সমান অঙ্গ, ঠিক আছে, সমান অঙ্গ। এখন সমাঙ্গ বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে? মানে যাতে সমান অঙ্গ বলতে যে সকল, মানে তুমি একটা জিনিস চিন্তা করো, যার কাণ্ড যে কথা, মানে কাণ্ড যেরকম যতটুকু, মূলও ঠিক সেরকম, পাতাও ঠিক সেরকম। তার মানে কি, তাদের দেহটা এমনভাবেই তৈরি যে তাদের দেহটাকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা সম্ভব হচ্ছে না, কারণ তাদেরকে আলাদা করা যাচ্ছে না। তো এই জন্য এই ধরনের উদ্ভিদকে বলা হচ্ছে সমাঙ্গ বর্গীয় উদ্ভিদ, এবং এদের মধ্যে কোনো পরিবহন তন্ত্র থাকে না। পরিবহন তন্ত্র বলতে এই যে এরা মনে করো মাটি থেকে পানি, খনিজ লবণ গ্রহণ করার কথা, এভাবে যারা গ্রহণ করে এদেরকে হচ্ছে পরিবহন তন্ত্র বলে, যারা হচ্ছে পরিবহনের কাজগুলো করে। যে সকল টিস্যু হচ্ছে উদ্ভিদের মধ্যে পরিবহনের কাজগুলো করে থাকে, মানে মাটি থেকে পানি, খনিজ লবণ তুলে নিয়ে আসা, তারপরে হচ্ছে গিয়ে খাবার তৈরি করার পর খাবারটাকে পরিবহন করে জায়গা মতো নিয়ে যাওয়া, এই পরিবহনের কাজগুলো যে টিস্যুগুলো করে তাদেরকে একত্রে বলা হয় পরিবহন তন্ত্র। কিন্তু সমাঙ্গবর্গীয় উদ্ভিদ যারা রয়েছে তাদের মধ্যে এই পরিবহন তন্ত্র থাকে না। এদের মধ্যে যে জননাঙ্গ থাকে, মানে যে জনকোষটা তৈরি হয় যেখান থেকে, সেটা সাধারণত হয় এককোষী। তারপরে হচ্ছে সমাঙ্গবর্গ উদ্ভিদের সংখ্যা কত? প্রায় 1,10,000। তার মানে কি প্রায় বিশাল একটা অংশ কিন্তু সমাঙ্গবর্গীয় উদ্ভিদের মধ্যে পড়বে। সমাঙ্গদেহী উদ্ভিদ বা সমাঙ্গবর্গের উদাহরণ হচ্ছে শৈবাল। শৈবাল তোমরা হয়তো দেখে থাকবে। শৈবালগুলো আমরা বাংলা ভাষায় শ্যাওলাও বলে থাকি, যেখানে স্যাঁতস্যাঁতে জায়গা হয়, দেখবে সবুজ সবুজ শ্যাওলা জমে যায়, সেটা শৈবাল হতে পারে। তারপর পানির নিচে অনেক শৈবাল থাকে, ঠিক আছে, সবুজ রঙের কিছু মানে দেখবা শৈবাল থাকবে। আবার বিদেশিরা দেখবা যে সিউইড খায়, মানে হচ্ছে সমুদ্রের শৈবালগুলো সংগ্রহ করে তারা হচ্ছে এটা খায়, এবং এই শৈবালগুলো কিন্তু খুবই উপকারী। এই শৈবালগুলো যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখি তাহলে তাদের কাণ্ড, মূল, পাতা এগুলোকে আলাদা করা যায় না, কারণ তাদের দেহে কিন্তু এরকম কাণ্ড, মূল, পাতা এভাবে আলাদা করে কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো মস বর্গ বা ব্রায়োফাইটা বলা হচ্ছে। এটা কারা? এরা হচ্ছে গিয়ে এই বর্গের উদ্ভিদরা নরম কাণ্ড এবং পাতা বিশিষ্ট হয়ে থাকে। তার মানে এই ধরনের উদ্ভিদগুলোকে একটু উদ্ভিদ মনে হতে পারে, মানে এরা দেখতে একটু উদ্ভিদ লাগবে, কারণ কি এরা হচ্ছে এদের মধ্যে একটু নরম কাণ্ড থাকবে এবং এদের পাতা থাকবে। এদের দেহে মূলের পরিবর্তে রাইজয়েড নামক মূল রোমের মতো ফিলামেন্ট থাকে, এবং এর মাধ্যমে এরা মাটি থেকে প্রয়োজনীয় পানি এবং খনিজ লবণ শোষণ করে থাকে। তাহলে এদের দেহে মূল থাকে না, এদের দেহে কাণ্ড থাকে, নরম কাণ্ড বিশিষ্ট অংশ থাকে, এবং হচ্ছে এদের পাতা থাকে। আর এদের মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড থাকে। কি থাকবে? রাইজয়েড থাকবে। রাইজয়েড কি? রাইজয়েড হচ্ছে মূল না, কিন্তু মূল রোমের মতো ফিলামেন্ট। মূল রোমের মতো ফিলামেন্ট বলতে বোঝানো হচ্ছে যে এরকম কিছু সূক্ষ্ম থাকবে, এগুলো খুব ক্ষুদ্র হবে, এগুলো তুমি ওইভাবে করে আমরা সেভাবে করে বুঝতে পারবো না। তো খুব ক্ষুদ্র মূল রোমের মতো ফিলামেন্ট থাকবে, এবং এই ফিলামেন্টগুলো হচ্ছে যেখানে থাকে ওরা, সেটা এগুলোর সাহায্যে হচ্ছে মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে থাকে। এদের দেহে কোনো রকমের পরিবহন তন্ত্র নেই। ওই যেটা আমি একটু আগে বললাম, পরিবহন তন্ত্র মানে পরিবহন করার জন্য যে খনিজ লবণ, পানি এগুলো শোষণ করতে পারে। এরা হচ্ছে গিয়ে পরিবহন করার জন্য কোনো টিস্যু নাই এদের মধ্যে। এই মসবর্গীয় উদ্ভিদ প্রজাতির সংখ্যা হচ্ছে প্রায় 23,000। কত? 23,000। এখন কথা হচ্ছে মস কোনগুলা? মস নামগুলোকে আমরা মসই বলে থাকি। মস কোথায় থাকে? তোমরা দেখবা অনেক দেয়াল যেটা একটু স্যাঁতস্যাঁতে থাকবে, অথবা অনেক গাছ, পুরান গাছ হয়ে গেছে, সেগুলোর গায়ে সবুজ কার্পেটের মতো খুব সুন্দর একটা অংশ দেখা যায়, সবুজ কার্পেটের মতো। এটা ধরলে একটু নরম লাগে, ঠিক আছে, সবুজ কার্পেটের মতো অংশ। এই সবুজ কার্পেটের মতো অংশকে বলা হয় মস। এবং এই মসগুলো যদি তোমার খুব আগ্রহ হয় তাহলে তুমি কি করবে? একটু মস একটু তুলে নিয়ে আসবা, তুলে নিয়ে এসে একটু দেখবা, হাতের মধ্যে ফেলে দেখবা যে কেমন লাগে দেখতে। দেখবা যে ওর গায়ে হচ্ছে একটু পাতা দেখা যাবে, কাণ্ড কখনোই শক্ত হবে না, কাণ্ড মানে পাতা যেটার গায়ে লেগে থাকবে সেটাই তো কাণ্ড হবে। তো সে কাণ্ডটা একটু নরম হবে, এবং তুমি খুব ক্ষুদ্র মূল রোমের মতো দেখতে পাবা। এগুলোর সাহায্যে হচ্ছে মাটি মানে দেয়ালে এরা হচ্ছে লেগে থাকে, এবং এরা হচ্ছে কি পানি বা খনিজ লবণ শোষণ করে থাকে, এবং এরা খুবই ক্ষুদ্র দেখতে মনে হয় খুব ছোট গাছ। আশা করি বুঝতে পেরেছো কোনগুলোকে আমরা মসবর্গীয় উদ্ভিদ বলছি। এরপরে হচ্ছে কি ফার্নবর্গীয় উদ্ভিদ, বা এটার উচ্চারণ হচ্ছে গিয়ে টেরিডোফাইটা, নট পিটেরিও না, টেরি হবে, পিটা উচ্চারণটা একটু সাইলেন্ট থাকে। তো টেরিডোফাইটা এরা কারা? এরা হচ্ছে কি ফার্নবর্গীয় উদ্ভিদ। এদের দেহটাকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যাবে, কারণ এরা একটু বড়সড়ই হবে, উদ্ভিদের মতোই দেখতে হবে। এদের দেহে হচ্ছে পরিবহন রয়েছে, অবশ্যই পরিবহন থাকবে, কারণ তার দেহে মূল, কাণ্ড এবং পাতা মানে রয়েছে, এদেরকে আলাদা করা যাচ্ছে।
ফার্নবর্গী উদ্ভিদের মোট প্রজাতির সংখ্যা হচ্ছে 10,000। তার মানে তোমরা দেখতে পাচ্ছ ফার্নবর্গী উদ্ভিদটা একটু কম, শৈবালটা একটু বেশি, মসটা হচ্ছে তার থেকে কম, ফার্নটা হচ্ছে আরও কম। এই ফার্নগুলো দেখতে কেমন হয়? ফার্নগুলো দেখতে হচ্ছে যে ফার্নগুলোকে যদি আমরা বাংলায় বলি, বাংলা অনেক সময় ঢেকি শাক বলা হয়, যে ঢেকি শাক হিসেবে আমরা কিন্তু আসলে ওই ঢেকি শাক জাতীয় ফার্নগুলোকে খেয়ে থাকি। তুমি দেখবা ঘর সাজানোর জন্য বা হচ্ছে দেয়ালের পাশে বা গাছের গুঁড়িতে, ঠিক আছে, অনেক হচ্ছে ফার্ন তোমার থাকে। ফার্নগুলো দেখতে খুব সুন্দর হয়, যে ফার্নগুলো আসলে দেখতে অনেকটা পাতার মতো, মানে খুব সুন্দর পাতার মতো আর কি থাকে। তোমাদের একটু পরে ছবি দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই ফার্নগুলো দেখলেই বুঝতে পারবে যে এটা হচ্ছে ফার্ন। এদেরকে দেখলেই আলাদা করা যায় মূল কাণ্ড পাতা। এটা মাটি থেকে তুমি যদি তুলে নিয়ে আসো এই ফার্নগুলোকে, তাহলে এর গোড়ার ওইখানে অনেকগুলো মূল দেখা যায়, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে অপুষ্পক উদ্ভিদ কয়টা। অপুষ্পক উদ্ভিদ হচ্ছে 3টা। একটা হচ্ছে গিয়ে সমাঙ্গবর্গীয় উদ্ভিদ বা সমাঙ্গবর্গ, যেটা হচ্ছে শৈবালদের নির্দেশ করছে, মসবর্গীয় উদ্ভিদ, আর একটা হচ্ছে গিয়ে ফার্নবর্গীয় উদ্ভিদ, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এই বর্গগুলো, মানে এই যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগের মধ্যে তোমার শুধুমাত্র অপুষ্পক উদ্ভিদ রয়েছে। অপুষ্পক উদ্ভিদগুলো আমরা একটা ছবি দেখব, ছবি দেখলে আমরা আশা করি বুঝতে পারবো যে কোনটা কি। দেখো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথম যে ছবিটা আছে এইটা হচ্ছে মসের ছবি, এটা হচ্ছে মস। হ্যাঁ, প্রথম ছবিটা হচ্ছে মসের। এখন এই মস হচ্ছে এইটা সাধারণত ডালের ওপরে বা হচ্ছে অনেক পুরানো হয়ে গেছে এরকম পাথরের ওপরে দেখা যাচ্ছে, খুবই সুন্দর কার্পেটের মতো একটা গঠন তৈরি করছে। এবং এটাকে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয় তাহলে মসগুলো দেখতে এরকম হবে। তোমরা খেয়াল করে দেখো, মসগুলো দেখতে একটু এরকম হবে, যে এই যে এইখানে দেখো সূক্ষ্ম জায়গা, এটা কান্ডের মতো দেখা যাচ্ছে, এই মাথাটা একটু পাতার মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাও হচ্ছে মসের আনুবীক্ষণিক গঠন, মানে হচ্ছে এটা একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কাছ থেকে দেখানো হচ্ছে। আর এটা হাতে যেটা তুলে আছে এটা হচ্ছে গিয়ে এক ধরনের শৈবাল বা হচ্ছে যে তোমার সমাঙ্গবর্গীয় যে উদ্ভিদটা আছে, সমাঙ্গবর্গ, তাদের ছবি হচ্ছে এইটা, সমাঙ্গ বর্গ। কারণ তোমরা দেখো শৈবাল, যদি এই শৈবালগুলো কোথাও হয় যে অনেক দিন ধরে পুকুরে জমে আছে, ময়লা হয়ে আছে, অথবা সমুদ্রের নিচে কিন্তু শৈবালগুলো জন্মায়, তো এগুলো কিন্তু অনেকটা এরকম মানে তোমার লতা পাতার মতো আর কি হয়ে থাকে। তখন এটাকে আর মানে এদের দেহকে তখন মূল কাণ্ড পাতায় আলাদা করা সম্ভব হয় না। আর এটা হচ্ছে ফার্ন। তোমরা আশেপাশে তাকালেই, তোমাদের স্কুলে, তোমাদের বাসার আশেপাশে তোমরা দেখবা, যেখানে তোমার খেলতে যাও সেখানেও দেখবা যে এরকম ফার্ন, অসংখ্য ফার্ন গাছ আছে। অনেকে বাসায়ও কিন্তু এই ফার্ন গাছগুলো মানে রেখে দেয় ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য। এই ধরনের পাতাগুলো, এটা এই ধরনের স্টাইলে তুমি যে গাছগুলো দেখতে পাবা সেগুলো সাধারণত ফার্ন। এবং এই ফার্নগুলো কিন্তু শুধু এরকম না, বিভিন্ন স্টাইলের হয়ে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কোন উদ্ভিদ, কোন বর্গীয় উদ্ভিদ কিরকম দেখতে। আমরা হচ্ছে 3টা অপুষ্পক উদ্ভিদ দেখলাম, সমাঙ্গবর্গীয় উদ্ভিদ মানে সমাঙ্গবর্গ, মসবর্গীয় উদ্ভিদ, আর হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। এবং এদের কিন্তু কোনো রকমের ফুল হয় না বলে ফলও হয় না, ঠিক আছে। এই জন্যই এরা অপুষ্পক উদ্ভিদ। এখন আমরা সপুষ্পক উদ্ভিদ সম্পর্কে জানবো। তো আমরা একটু আগে অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে জেনেছি, যারা হচ্ছে ফুল তৈরি করতে পারে না। আর এই সকল উদ্ভিদ, এই সপুষ্পক উদ্ভিদগুলো কি ধরনের উদ্ভিদ? এরা হচ্ছে ফুল তৈরি করতে পারে। ফুল মানেই বীজ তৈরি হবে, অবশ্যই সেখানে ফল তৈরি হবে। তো এই ধরনের গাছগুলোকে বা এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। তাহলে যে সকল উদ্ভিদের ফুল এবং বীজ হয় তারাই আসলে এই সপুষ্পক উদ্ভিদের মধ্যে অন্তর্ভুক্ত। বীজের মাধ্যমে এরা কি করে থাকে? এরা হচ্ছে বংশ বিস্তার করে থাকে। যেমন পাইন, আম, জাম, কাঁঠাল ইত্যাদি বীজযুক্ত উদ্ভিদের উদাহরণ। এই সমগ্র সপুষ্পক উদ্ভিদকে 2টা উপজগতে ভাগ করা হয়। একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, আর একটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজ আর আবৃতবীজী উদ্ভিদ কাকে বলা হয়? নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে জিমনোস্পার্ম। এটা কি বোঝায়? এই বিভাগের উদ্ভিদের ফুলের স্ত্রীস্তবকে গর্ভাশয় থাকে না, তাই এদের ফল তৈরি হয় না। আমরা সকলে জানি যে পরাগায়ন কিভাবে হয়। পরাগায়ন হওয়ার পরে যে হচ্ছে তোমার হচ্ছে যে নতুন যে জাইগোটটা তৈরি হয়, তো দেখা যায় কি সেটা ধীরে ধীরে বীজে পরিণত হয়। তো গর্ভাশয়টা আমরা জানি, ফুলের যে গর্ভাশয় থাকে সেই গর্ভাশয় ফলে পরিণত হয়। আর ফুলের স্ত্রীস্তবকের মধ্যে যে ডিম্বক থাকে সেই ডিম্বক বীজে পরিণত হয়। কি বললাম? গর্ভাশয় ফলে পরিণত হবে আর ডিম্বক হচ্ছে বীজে পরিণত হবে। এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। গর্ভাশয় ফলে আর ডিম্বকগুলো সাধারণত বীজে পরিণত হয়। তাহলে
এদের ক্ষেত্রে কি হয় যে এই যে আমরা যে কোনো ফল খাই না কেন, সেই ফলের ভিতরে যে বীজটা থাকে সেটা আসলে ফুলের ভিতরে যে ডিম্বকটা ছিল সেই ডিম্বকটা আসলে সেই বীজে পরিণত করছে। আর আমরা যে ফলটা খাচ্ছি সেটা ফুলের গর্ভাশয়টাই আসলে আমরা ফল হিসেবে খাচ্ছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এদের স্ত্রীস্তবক যেটা, সেই স্ত্রীস্তবকে কোনো গর্ভাশয় থাকে না। যেহেতু গর্ভাশয় থাকে না, তার মানে যখন তাদের নিষেক হয়, নিষেক হওয়ার ফলে গর্ভাশয়টা ফলে পরিণত হয় না, কিন্তু তাদের কিন্তু ডিম্বকটা ঠিকই থাকে। ডিম্বকটা থাকে দেখে তাদের হচ্ছে বীজ তৈরি হয়। তার মানে তাদের বীজটা ঠিকই তৈরি হচ্ছে, কিন্তু সেই ফুলের গর্ভাশয়টা ফলে পরিণত হচ্ছে না, অর্থাৎ বীজ থাকছে কিন্তু ফল থাকছে না। তো যখন এই বীজ থাকছে না, সরি বীজ থাকছে কিন্তু ফল থাকছে না, তখন বীজটা কি অবস্থা থাকে? বীজটা হচ্ছে উন্মুক্ত থাকে, বা আমরা বলি হচ্ছে বীজটা নগ্ন অবস্থায় আছে। কারণ বীজটাকে যে ফলটা ঢেকে রাখতো সেই ফলটা নেই, এই কারণে বীজটা নগ্ন অবস্থা থাকে। তাই এদেরকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। আশা করি বুঝতে পেরেছো নগ্নবীজী উদ্ভিদ কারা। যে সকল উদ্ভিদের ফুলের স্ত্রীস্তবকের গর্ভাশয় থাকে না, ফলে বীজ তৈরি হয় না, বীজগুলো নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। অর্থাৎ এদের ফল হয় না, এদের শুধুমাত্র বীজ হয়, এবং বীজ হচ্ছে ফল দ্বারা ঢাকা থাকে না, এই জন্য এরাই হচ্ছে নগ্নবীজী। নগ্ন মানে হচ্ছে উন্মুক্ত বা খোলা, ঠিক আছে, কোনো কিছু ঢাকা নেই। এই নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ কি? নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হচ্ছে সাইকাস পাইনাস। সাইকাস পাইনাস সাধারণত দেখা যায় কি যে সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছগুলো লাগানো হয়, অনেক সময় বাগানে লাগানো হয়, একটু খাটো রকমের হয় এবং অনেকটা সাধারণত একটু খেজুর গাছের মতো একটু দেখা যায়, ঠিক আছে। এই তোমাদের বইতে দেখো এখানে ছবি একটা দেয়া আছে, এই ছবিটা একটু খেয়াল করো, এটা কিন্তু পাইন ফলের ছবি। এটা হচ্ছে প্রস্ফুটিত ফল, এইটা হচ্ছে প্রস্ফুটিত ফল, এবং এই যে বীজগুলো দেখতে এরকম হয়, যেরকম বীজ থাকে, বাট এর চারপাশে তুমি দেখবা এই বীজগুলো এভাবে ছড়ানো থাকবে, কিন্তু এটা চারপাশে কোনো ফল থাকছে না, শুধুমাত্র বীজগুলোই উন্মুক্ত থাকছে, এবং এই বীজগুলো থেকে পরবর্তীতে নতুন পাইনাস বা পাইন গাছের সৃষ্টি হবে। এরপরে আবৃতবীজী উদ্ভিদ দেখি। আবৃতবীজী উদ্ভিদ মানে তার উল্টাটা, অর্থাৎ এইখানে বীজটা হচ্ছে আবৃত থাকে, মানে হচ্ছে ঢাকা থাকে। কিভাবে ঢাকা থাকে? এই সকল উদ্ভিদের ফুলে হচ্ছে গর্ভাশয় থাকে, অবশ্যই গর্ভাশয় থাকবে, এবং গর্ভাশয় থাকার ফলে এই সকল উদ্ভিদের গর্ভাশয় কিসে পরিণত হবে? ফলে পরিণত হবে। আর যে ডিম্বক ছিল সে তো আলটিমেটলি বীজেই পরিণত হচ্ছে। তাহলে ফলের ভিতরে কি থাকে? বীজটা হচ্ছে আবৃত অবস্থা থাকে বা ঢাকা থাকে, এই জন্য এদেরকে বলা হয় আবৃতবীজী উদ্ভিদ। তাহলে আবৃতবীজী উদ্ভিদ কারা? যে সকল উদ্ভিদের ফুলের গর্ভাশয় থাকে এবং ফল তৈরি হয় এবং বীজটা ফল দ্বারা আবৃত থাকে, তখন তাদেরকে বলা হয় আবৃতবীজী উদ্ভিদ। কোনগুলো আবৃতবীজী উদ্ভিদ? আমরা যত রকমের ফল খাই, মানে সাইকাস পাইনাস ছাড়া বাকি যত রকমের সপুষ্পক উদ্ভিদের যে ফল খেয়ে থাকি আমরা, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, সবগুলোই হচ্ছে গিয়ে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পড়বে। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি আপেলের ছবি। আপেলের মাঝখানে দেখো ছোট ছোট 3টা বীজ আছে, এই বীজগুলো আপেলের অংশটা দিয়ে ঢাকা আছে, অর্থাৎ ফুলের যে গর্ভাশয় সেটা হচ্ছে আপেলের ফলের অংশটা তৈরি করেছে। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি আবৃতবীজী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়, মানে বীজপত্রের উপর ভিত্তি করে, মানে বীজপত্র কয়টা রয়েছে তার উপর ভিত্তি করে এই বিভাগকে 2টা শ্রেণীতে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। তাহলে আবৃতবীজী উদ্ভিদকে আবৃতবীজী উদ্ভিদে কয়টা বীজপত্র থাকে তার উপর নির্ভর করে 2টা ভাগে ভাগ করা হয়। একটা নাম হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, আর একটা নাম হচ্ছে গিয়ে দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ কাদেরকে বলা হয়? যে সকল উদ্ভিদের বীজে একটা মাত্র বীজপত্র থাকে সেগুলোকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ। এই একবীজপত্রী উদ্ভিদগুলো কিন্তু আমাদের আশেপাশে রয়েছে, আমরা কিন্তু জানি, নামগুলো জানি, কিন্তু অনেক সময় জানি না এগুলো আসলে একবীজপত্রী কিনা। তাহলে নামের মধ্যে সংজ্ঞাটা লুকিয়ে আছে। একটা বীজপত্র থাকে যে উদ্ভিদে, সেই উদ্ভিদের মানে একটা উদ্ভিদের বীজে যে একটা বীজপত্র থাকে তাকেই বলা হয় একবীজপত্রী উদ্ভিদ। এদের আরো কি কি বৈশিষ্ট্য রয়েছে? এদের মূল হয় গুচ্ছমূল জাতীয়, পাতা হয় হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত, কাণ্ডে পরিবহন টিস্যু গুচ্ছ থাকে, ক্যাম্বিয়ামবিহীন এবং বিক্ষিপ্তভাবে সাজানো। অর্থাৎ এখানে আমরা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। প্রথম বৈশিষ্ট্যটা কি? এদের মূলটা হচ্ছে গিয়ে গুচ্ছমূল হয়। গুচ্ছমূল বলতে কেমন দেখা যায়? গুচ্ছমূল বলতে গুচ্ছাকারে থাকবে। যেমন এই যে এরকম মনে করো যে একটা গাছের কথা যদি চিন্তা করি, তাহলে এর মূলগুলো যে এরকম গুচ্ছাকারে থাকবে। তোমরা যদি ঘাস তুলো, দেখবা যে মাটি থেকে যখন তোমরা ঘাস তুলে নিয়ে আসবে তখন দেখবা এর মাথায় খুব গুচ্ছাকারে মূলগুলো থাকবে। আবার হচ্ছে এদের পাতাটা কিরকম হবে? সমান্তরাল শিরাবিন্যাস। সমান্তরাল শিরাবিন্যাস বলতে কি ধরনের পাতা বোঝাচ্ছে? আমি তো একটা পাতা চিন্তা করি, সেই পাতার মধ্যে হচ্ছে এদের মধ্যে শিরাবিন্যাসটা হবে সমান। এদের মধ্যে যে এরকম যে ডিজাইন, বিভিন্ন ডিজাইন থাকে, সেরকম ডিজাইন থাকবে না, জাস্ট হচ্ছে সমান্তরাল ভাবে এরা
তৈরি হবে। আরেকটা হচ্ছে এদের পরিবহন টিস্যু থাকবে। পরিবহন টিস্যু কয়টা আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন টিস্যু হচ্ছে দুইটা, একটা জাইলেম টিস্যু, একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যু মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে উদ্ভিদের পাতায় নিয়ে যায়, আর উদ্ভিদের যে পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যটা হচ্ছে তোমার মাটিতে মানে মূলে অথবা হচ্ছে কাণ্ডে অথবা হচ্ছে গিয়ে ফলে এসব বিভিন্ন জায়গায় নিয়ে যায় হচ্ছে ফ্লোয়েম টিস্যু। এবং ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানে একটা মধ্যবর্তী টিস্যু থাকে, সেটাকে বলা হয় ক্যাম্বিয়াম। তো এই ক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ওদের যেটা থাকে এদের কাণ্ডে পরিবহন টিস্যু থাকবে অবশ্যই, মানে জাইলেম ফ্লোয়েম অবশ্যই থাকবে, কিন্তু তাদের কাণ্ডটাতে হচ্ছে ক্যাম্বিয়াম থাকবে না এবং এরা হচ্ছে বিক্ষিপ্তভাবে সাজানো থাকবে। তোমাদের বইতে দেখবা যে তোমাদের বইতেই কিন্তু এই যে ক্যাম্বিয়ামের ছবিটা দেওয়া আছে, তোমাদের বইতে উদ্ভিদ কোষ টিস্যু এবং তাদের বিশেষত্ব এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে তোমরা এই ছবিটা পাবা। এই যে দেখো এখানে এই অংশটাকে বলা হচ্ছে গিয়ে তোমার জাইলেম, এটা হচ্ছে কি জাইলেম টিস্যু, এই শুরুটা হচ্ছে জাইলেম টিস্যু বোঝানো হচ্ছে, এই শেষেরটুকু হচ্ছে গিয়ে ফ্লোয়েম টিস্যুকে বোঝানো হচ্ছে, আর মাঝখানে দেখো যে টিস্যুর অঞ্চলটা এটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামের কাজ হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমকে কাজে সাহায্য করা এবং এটা হচ্ছে ভাজক টিস্যু থেকে তৈরি হয়। ফলে যেটা হয় এরা হচ্ছে উদ্ভিদের কাণ্ড বৃদ্ধি করতেও সাহায্য করে থাকে। এই যে দেখো এটা কিন্তু কোষের ভিতরে ওরা ঠিক আছে এইভাবে অবস্থান করে। লাল যে অংশটা এটা হচ্ছে ফ্লোয়েমের পরে হচ্ছে গিয়ে ক্যাম্বিয়াম, তারপরে হচ্ছে গিয়ে জাইলেম, ওরা এভাবে গঠন করে অবস্থান করে। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ক্যাম্বিয়াম মাঝখানে থাকবে না এবং তারা হচ্ছে মানে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকবে। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি তারপরে এই পাঁচটা হচ্ছে বৈশিষ্ট্য। পৃথিবীতে প্রায় কত হাজার রয়েছে? পৃথিবীতে প্রায় 18,000 একবীজপত্রী উদ্ভিদের প্রজাতি রয়েছে। এই উদাহরণগুলো হচ্ছে গিয়ে খুব সহজ উদাহরণ: ধান, গম, কলা, কচু, নারিকেল। ঠিক আছে, এইগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। এরপরে আমরা দেখবো দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের বীজে দুইটা মাত্র বীজপত্র থাকে সেগুলোকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। খুবই সহজ, মানে দুই, বীজপত্র কয়টা থাকবে? দুটো থাকবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা কেমন হবে? জালিকা শিরাবিন্যাস যুক্ত হবে। তো জালিকা শিরাবিন্যাস মানে কি? জাল মতো হবে, জালের মতো হবে। জালের মতো বলতে কি বোঝায়? আমি যদি একটা পাতা আঁকি তাহলে পাতার মধ্যে যে এরকম করে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। যে পেয়ারা পাতা তোমরা চিনো না? দেখবা পেয়ারা পাতা, বটের পাতা, আমের পাতা যেরকম দেখা যায় ঠিক সেটাকেই বলা হচ্ছে জালিকা শিরাবিন্যাস। আর নারিকেল পাতা তোমরা দেখেছো, নারিকেল বা ডাব গাছের পাতা তুমি খেয়াল করো, ধান গাছের পাতা খেয়াল করো, কচু গাছের পাতা খেয়াল করো, দেখবা যে এদের মধ্যে কোনো জালিকা বা জালের মতো কোনো শিরা নাই। এদের মধ্যে শুধুমাত্র একটা মধ্য শিরা আছে, মানে মাঝখান দিয়ে একটা শিরা যাবে আর বাকি মানে আর কোনো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে নাই। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাটা হচ্ছে কেমন? জালিকা শিরা বিন্যাসযুক্ত এবং একটা প্রধান মূল থেকে শাখা প্রশাখা মূল বের হয়ে মূলতন্ত্র গঠন করে। তার মানে তাদের মূল কি গুচ্ছমূল হবে? না, তাদের মূল কখনোই গুচ্ছমূল হবে না। তাদের একটা হচ্ছে গিয়ে প্রধান মূল থাকবে। তো এই প্রধান মূল থেকে চারপাশে শাখা মূল তৈরি হবে, শাখা মূল থেকে প্রশাখা মূল তৈরি হবে, তারপরে মূল রোম তৈরি হবে। এরকম হচ্ছে গিয়ে তারা মূলতন্ত্র গঠন করবে। এরপরে দেখো এদের এই সকল উদ্ভিদের কাণ্ডে পরিবহন টিস্যুগুচ্ছ মানে জাইলেম ফ্লোয়েম এরা ক্যাম্বিয়াম যুক্ত থাকবে, অর্থাৎ এদের কাণ্ডে যে জাইলেম ফ্লোয়েম আছে তাদের সাথে ক্যাম্বিয়ামটাও যুক্ত থাকবে এবং এরা কিভাবে সাজানো থাকবে? বৃত্তাকারে সাজানো থাকবে, বৃত্তাকারের মতো গোলাকার হয়ে তারা অবস্থান করবে। এদের উদাহরণ কি? এদের উদাহরণ হচ্ছে যে কাঁঠাল, লিচু, রাই, সরিষা, ধুতুরা। আসলে এখানে একবীজপত্রী যে উদাহরণ দেওয়া আছে এই একবীজপত্রী উদ্ভিদগুলো ছাড়া বাকি প্রায় সকল উদ্ভিদই মনে রাখবা যে দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, পৃথিবীতে প্রায় 80,000 দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে। কত হাজার দ্বিবীজপত্রী উদ্ভিদ রয়েছে? 80,000 দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে তোমরা কিন্তু একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ চিনে গেছো যে কোনগুলোকে একবীজপত্রী বলবা, কোনগুলোকে দ্বিবীজপত্রী বলবা। পার্থক্যগুলোকে খুব সহজে বোঝার জন্য এখানে আমি একটা ছবি যুক্ত করেছি। এই ছবিটা একটু ভালো করে খেয়াল করো। এখানে দুইটা ছবির মাধ্যমে কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনটা। যেমন দেখো প্রথমে হচ্ছে কি বীজের কথা বলছে। এই যে দেখো এখানে যে বীজটা আছে এর বাইরে কিন্তু একটা বীজপত্র আছে, একটা বীজপত্র, এই জন্য এটা হচ্ছে দেখতে এরকম। কিন্তু এই বীজের দেখো দুইটা বীজপত্র আছে। যদি দুইটা বীজপত্র এভাবে করে আলাদা থাকে মানে বীজের বাইরে মানে বীজটার ভিতরে এভাবে দুইটা অংশকে আলাদা করা সম্ভব হয়। এরপরে দেখো পাতা কেমন দেখতে হবে? এই যে পাতাটা দেখো সমান্তরাল আছে, তার মানে একবীজপত্রী উদ্ভিদের পাতা কেমন হবে? সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত হবে। আর এটা দেখো জালিকাকা শিরাবিন্যাস। দেখো পাতার মধ্যে কত রকমের শিরা আছে, মানে জালের মতো ছড়িয়ে আছে। এখানে দেখো ফুলগুলো কেমন হবে? এর ফুলগুলো আসলে এটা তোমাদের বৈশিষ্ট্যটা দেয়া নেই, তারপরে তোমাদের বলছি
একবীজপত্রী উদ্ভিদের যে ফুল হয় সেটা সাধারণত হচ্ছে 3 দ্বারা গুণ করা সম্ভব হয়, যেমন 3টা পাপড়ি থাকতে পারে, অর্থাৎ এখানে ফুলের পাপড়িগুলো 3টা হতে পারে বা 3-এর যে গুণিতক সেগুলো হতে পারে, যেমন 3 একে 3, 3টা পাপড়ি, 3 দুগুণা 6, 6টা পাপড়ি হতে পারে, 3 তিরিকা 9, 9টা পাপড়ি হতে পারে, এরকম আর কি, মানে 3-এর গুণিতক হবে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের যে ফুলটা আছে সেটা হচ্ছে 4টা অথবা 5টা পাপড়িতে বিভক্ত থাকবে। এরপরে দেখো স্টেম, স্টেম বলতে যে তোমার পরিবহন টিস্যুর কথা বলছে। এই দেখো এখানে যে পরিবহন টিস্যু হচ্ছে কাণ্ডের ছবি দিয়েছে। এই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পরিবহন টিস্যুতে খেয়াল করো, এদের মধ্যে কিন্তু তুমি কোনো ক্যাম্বিয়াম দেখতে পারবা না, ঠিক আছে? এটা যদি আমি একটু বড় করে দেখাই তাহলে আরেকটু ভালো করে বুঝতে পারবা। আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। এই যে দেখো এখানে কিন্তু কোনো ক্যাম্বিয়াম নেই, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ক্যাম্বিয়াম নেই, এটা হচ্ছে শুধুমাত্র জাইলেম আর ফ্লোয়েম, এবং এরা কিন্তু ছড়ানো ছিটানো আছে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে খেয়াল করো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে এরা বৃত্তাকারে অবস্থান করে। কিভাবে অবস্থান করে? এরা হচ্ছে বৃত্তাকারে অবস্থান করে। এই যে এইটা হচ্ছে গিয়ে, এই যে দেখো এটা হচ্ছে গিয়ে জাইলেম, এটা হচ্ছে কি মানে এটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম আর হচ্ছে ক্যাম্বিয়াম। এই যে এরা হচ্ছে তোমাদের বইতে যেরকম ছবিটা দেওয়া আছে না, ঠিক সেইভাবে সেই ছবি অনুযায়ী এরা বৃত্তাকারে অবস্থান করছে। এরপরে খেয়াল করো এদের হচ্ছে মূল কেমন দেখতে হয়। একবীজপত্রী উদ্ভিদের মূল খেয়াল করো, একবীজপত্রী উদ্ভিদের মূল দেখছো যে একসাথে গুচ্ছাকারে অবস্থান করছে, আর এইটা হচ্ছে একটা মাত্র প্রধান মূল থাকবে। দেখো একটা মাত্র প্রধান মূল, এবং এখান থেকে তোমার শাখা প্রশাখা মূল বের হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য কোথায়। আর এদেরকে তোমরা এখন আশা করি একদম খুব সুন্দরভাবে আলাদা করতে পারবে। এখন আমরা আরেকটা শ্রেণী বিভাগ দেখব, সেটা হচ্ছে ফুলের পাপড়ির উপস্থিতি, অনুপস্থিতি এবং হচ্ছে গিয়ে সংযুক্তির উপর ভিত্তি করে এই শ্রেণীকে আবার 3টা উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, ঠিক আছে? ফুলের পাপড়ি আছে কি নেই, কয়টা করে আছে, এটার উপর ভিত্তি করে কি কি। একটা হচ্ছে বিযুক্ত দল উদ্ভিদ, একটা হচ্ছে যুক্ত দল উদ্ভিদ, একটা হচ্ছে দলহীন উদ্ভিদ। দল বলতে পাপড়িকে বোঝানো হয়। আচ্ছা, এখন দল বলতে পাপড়িকে বোঝানো হয়। দল মানে কি? দল মানে হচ্ছে পাপড়ি। তাহলে এই নামগুলো দেখে বুঝতে পারবা যে পাপড়িগুলো কিভাবে থাকে। বিযুক্ত দল উদ্ভিদ, এই জাতীয় উদ্ভিদের ফুলের পাপড়ি পৃথক বা সংযুক্ত থাকে না। বিযুক্ত, যুক্ত মানে তো একসাথে থাকা, তাহলে বিযুক্ত মানে নেগেটিভ কথা বোঝানো হচ্ছে, তাহলে সে যুক্ত থাকে না বোঝানো হচ্ছে। তাহলে দল মানে পাপড়ি, বিযুক্ত মানে সংযুক্ত থাকে না, অর্থাৎ যে সকল উদ্ভিদের পাপড়িগুলো মানে ফুলের যে পাপড়ি তারা হচ্ছে সংযুক্ত থাকবে না, বা মানে তারা পৃথক থাকবে। পৃথক বলতে আলাদা থাকবে বোঝাচ্ছে, সংযুক্ত মানে কি একসাথে থাকা, আর এরা সংযুক্ত থাকবে না, অর্থাৎ তারা আলাদা থাকবে বা পৃথক থাকবে। এটাকেই বলা হচ্ছে গিয়ে বিযুক্ত দল উদ্ভিদ। এদের উদাহরণ কি? সরিষা। তোমরা যদি কখনো সরিষা ফুল দেখে থাকো বা যদি এখনো না দেখে থাকো, ফিউচারে দেখলে অবশ্যই খেয়াল করবে যে সরিষা ফুলের যে পাপড়িগুলো এগুলো কিন্তু আলাদা আলাদা থাকে, এরা কিন্তু একসাথে থাকে না। এরপরে দেখো যুক্ত দল উদ্ভিদ। যুক্ত মানে অবশ্যই যুক্ত অবস্থায় থাকা বোঝাচ্ছে, মানে এই পাপড়িগুলো, এই উদ্ভিদের ফুলের পাপড়িগুলো যুক্ত যুক্ত থাকবে। তাহলে এই যে উদ্ভিদের ফুলের পাপড়ি পরস্পর যুক্ত অবস্থায় থাকে কোনগুলো? যেমন ধুতুরা। যদি কখনো ধুতুরা ফুল দেখে থাকো তাহলে অবশ্যই দেখবা যে ধুতুরা ফুলের পাপড়িগুলো একসাথে অ্যাটাচ করা থাকে, মানে এদেরকে তুমি হচ্ছে ফুলের মতো আলাদা করতে পারবে না। যেমন গোলাপ ফুলের কথা চিন্তা করো, গোলাপ ফুলের এক একটা পাপড়ি তুমি আলাদা করতে পারছো, ঠিক আছে? এক একটা পাপড়ি তুমি আলাদা করতে পারছো, কিন্তু ধুতুরা ফুলের ক্ষেত্রে এভাবে এক একটা পাপড়ি আলাদা করা যায় না, এটা হচ্ছে একটা বারেই হচ্ছে থাকবে। যেমন অপরাজিতা ফুল, যদি অপরাজিতা ফুল দেখে থাকো তাহলেও দেখবে যে অনেকটা একসাথে মানে একসাথে থাকে এরকম মনে হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে দলহীন। দলহীন মানে পাপড়ি ছাড়া, অর্থাৎ যে সকল উদ্ভিদের ফুলে পাপড়ি দেখা যায় না, মানে তোমার পাপড়ি দেখা যাবে না, এমন না যে পাপড়ি নাই কিন্তু পাপড়ি দেখা যাবে না, সে সকল উদ্ভিদকে বলা হচ্ছে দলহীন উদ্ভিদ। যেমন কাঁঠাল গাছের ফুল, কাঁঠাল গাছে যদি কখনো ফুল দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে তাদের পাপড়ি দেখা যায় কি না। এই যে এখানে কিছু ছবি আছে, এখানে হচ্ছে বিযুক্ত দল উদ্ভিদের মানে ছবি। এখানে ফুলের ছবিটা দেখো আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে, এখানে যে ফুলের ছবিটা আছে এটা আলাদা করে বোঝা যাচ্ছে না, মানে এদেরকে আলাদা করা যাচ্ছে না। আর এইটা দেখা যায় তো পাপড়ি দেখা যাচ্ছে না, ঠিক আছে? এখন আমরা যে শ্রেণী বিভাগগুলো পড়েছি, শ্রেণী বিভাগগুলো যদি আমি একসাথে দেখতে চাই তাহলে দেখতে কেমন হবে? ঠিক এরকম হবে, ঠিক আছে? তাহলে এইখানে খেয়াল করো যে প্রথমত আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে উদ্ভিদটাকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক কারা? যারা হচ্ছে ফুল তৈরি করতে মানে ফুল হয় না, যে সকল উদ্ভিদে ফুল ফল হয় না তারাই হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, আর যে সকল উদ্ভিদে ফুল ফল হচ্ছে তারা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, সমাঙ্গবর্গ, মসবর্গ, ফার্নবর্গ। তো সমাঙ্গবর্গ হচ্ছে যাদের মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না তারা সমাঙ্গবর্গ। মসবর্গ হচ্ছে যাদের হচ্ছে পাতা নরম হবে, নরম কাণ্ড হবে এবং পাতা থাকবে এবং তাদের মূলের পরিবর্তে রাইজয়েড থাকবে,
সেটা হচ্ছে মসবর্গ। আর ফার্নবর্গ এদের হচ্ছে দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাচ্ছে। আর সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আবৃতবীজী, একটা হচ্ছে নগ্নবীজী। আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদের বীজ আবৃত থাকে, অর্থাৎ ফল দ্বারা ঢাকা থাকে, তারা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদের বীজ নগ্ন অবস্থা থাকে, তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। আবৃতবীজী উদ্ভিদকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। যে সকল উদ্ভিদের বীজে একটা মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে। যে সকল উদ্ভিদের বীজে 2টা মাত্র বীজপত্র থাকে তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদকে আবার 3টা ভাগে ভাগ করা হচ্ছে: বীজযুক্ত দল, যুক্ত দল, দলহীন। বীজযুক্ত দল হচ্ছে যে সকল উদ্ভিদের পাপড়ি যুক্ত থাকে না, অর্থাৎ পৃথক থাকে, তারা হচ্ছে বীজযুক্ত দল উদ্ভিদ। যুক্ত দল হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল হচ্ছে ফুলের পাপড়িগুলো একসাথে থাকে, যুক্ত থাকে, তাদেরকে যুক্ত দল বলা হচ্ছে। আর দলহীন যে সকল উদ্ভিদের পাপড়ি হচ্ছে থাকে না, পাপড়ি দেখা যায় না, তাদেরকে বলা হয় দলহীন উদ্ভিদ। তার মানে বুঝতে পারছো যে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস যখন করতে হবে, শ্রেণীবিন্যাস করার সময় আমাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মাথায় রাখলে আমাদের উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা করা খুবই সহজ হবে। এখানে উল্লেখ্য যে আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে উদ্ভিদের জৈব রাসায়নিক গঠন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা হওয়ার কারণে জেনেটিক্স এবং বিবর্তনের সঙ্গে সমন্বয় করে উদ্ভিদের নতুন ধরনের শ্রেণীবিন্যাস করার কাজ শুরু হয়েছে। তার মানে এই যে আধুনিক বিজ্ঞানের যে অগ্রগতি হচ্ছে, সেই আধুনিক বিজ্ঞানের অগ্রগতি হওয়ার ফলে উদ্ভিদের কিন্তু রাসায়নিক গঠন সম্পর্কে জানা গেছে, ওদের মধ্যে ভিন্নতা সম্পর্কে জানা গেছে, মানে আরও অনেক নতুন নতুন বিষয় জানা গেছে গবেষণার ফলে। তাহলে এই যে নতুন বিষয়গুলো জানা যাচ্ছে জেনেটিক্স বা জিন তত্ত্ব এবং হচ্ছে বিবর্তনের সাথে সমন্বয় করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে আবার নতুন করে কাজ করা শুরু হয়েছে। তাহলে আজকের পর্বে হচ্ছে আমরা উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো জানলাম। উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস করার জন্য আমরা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো সেটাও কিন্তু বুঝতে পারলাম। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।